আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাস করবো হচ্ছে নিউরোলজির ৩ নম্বর পার্টটা। এই পার্টে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে। এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বক্স 30.8 যেটা। এছাড়া অন্যান্য যে বক্সগুলো আছে এবং ফিগারগুলো আছে এগুলো থেকেও ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। এখান থেকে আমরা দেখি একটু খেয়াল করে দেখি। তাহলে 20 সাল, 21, 22, 23, 24 এই বছর এখান থেকে কোশ্চেন আসছে। তাহলে আমাদের ফার্স্ট টপিক সেটা হচ্ছে অ্যাবনর্মাল মুভমেন্ট। মানে অ্যাবনর্মাল মুভমেন্টগুলো হয় ইউজুয়ালি যদি ব্রেনের বেসাল গ্যাংলিয়াতে কোনো লেশন হয়। এছাড়া সেরেবেলাম এবং ব্রেন স্টিমুলেশন হলেও অনেক সময় অ্যাবনর্মাল মুভমেন্ট হইতে পারে। অ্যাবনর্মাল মুভমেন্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হাইপোকাইনেটিক, যেখানে মুভমেন্ট কম থাকে, আর একটা হচ্ছে হাইপার কাইনেটিক, যেখানে অ্যাবনর্মাল বা এক্সট্রা মুভমেন্ট থাকবে। হাইপোকাইনেটিক ডিসঅর্ডারের মধ্যে আবার ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল দুইটা, একটা হচ্ছে পার্কিনসনিজম আর একটা হচ্ছে ক্যাটাটোনিয়া। এর মধ্যে পার্কিনসনিজম যেটা, সেটা হচ্ছে মেইনলি পরীক্ষায় বেশি আসে। তাহলে পরে আমরা পার্কিনসন ডিটেলস পড়বো। এখন একটু জেনে রাখি, সেটা হচ্ছে পার্কিনসনের ফিচার্সের মধ্যে থাকে একাইনেশিয়া, রিজিডিটি অ্যান্ড ট্রেমর, সাথে লস অফ পোস্টাল রিফ্লেক্স। এগুলো হচ্ছে মেইন ফিচার্স। ক্যাটাটোনিয়াতে পেশেন্টে ইউজুয়ালি মিউটিজম থাকবে, আর সাস্টেন পোস্টারিং অ্যান্ড ওয়েক্সি ফ্লেক্সিবিলিটি। এটা খুব একটা পরীক্ষা আসে না। হাইপারকাইনিক ডিজনের মধ্যে অনেকগুলো এক্সাম্পল আছে, লাইক ট্রেমর, তারপর হচ্ছে কোরিয়া, ব্যালিসমাস বা ব্যালিজম, তারপর হচ্ছে টিক্স, মায়োক্লোনাস, ডিস্টোনিয়া, অ্যাথেটোসিস অ্যান্ড সাম আদার এক্সাম্পলের মধ্যে আছে প্যারক্সিজমাল হাইপারকাইনিক ডিসকাইনেশিয়া, হেমিফেশিয়াল স্প্যাজম, টার্ডিভ সিনড্রোম। তাহলে হাইপারকাইনিক যে ডিসঅর্ডারগুলো আছে এগুলোর আমাদের ডেসক্রিপশন পড়া লাগবে, এক্সাম্পল পড়া লাগবে। তাহলে এগুলো ডেসক্রিপশন সব পরীক্ষা আসে, দেন আমাদের আন্ডারলাইন কজ ডায়াগনোস করা লাগে। তাহলে ট্রেমর, এটা হচ্ছে একটা রিদেমিক অসিকুলেশন অফ বডি পার্টস। ট্রেমর অনেক এক্সাম্পল আছে, আমি একটু পরে একটা বক্স পড়বো। কোরিয়া হচ্ছে অ্যাব্রাপ্ট, irregular and purposeless movement। এই পয়েন্টগুলো সবগুলো মনে রাখা লাগবে, এগুলো পরীক্ষা এইভাবে দেওয়া থাকবে। কোরিয়া হয় ইউজুয়ালি হচ্ছে যদি লেশনটা থাকে কোঅর্ডিনেট নিউক্লিয়াসে, সাইট অফ লেশন, এটা হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর এখানে যে মুভমেন্ট হয় অনেক সময় এটাকে ড্যান্সিং লাইক মুভমেন্ট বলে ডেসক্রাইব করা হয়। এবার সে ব্যালিসমাস বা ব্যালিজম, এটাও অনেকটা কোরিয়ার মতো, তবে এখানে মুভমেন্ট হবে আরো বেশি ভায়োলেন্ট। ভায়োলেন্ট ফিঙ্গলিং মুভমেন্টস, এটা হইতে পারে একটা সিঙ্গেল লিম্বে অথবা হইতে পারে একটা সিঙ্গেল এক পাশে, ওয়ান সাইড অফ বডি। যদি সিঙ্গেল লিম্ব ইনভলভমেন্ট হয় তো সেটাকে বলবো হচ্ছে মোনোব্যালিজম, আর যদি ওয়ান সাইড অফ বডি ইনভলভমেন্ট সেটাকে বলবো হেমিব্যালিজম। এক্ষেত্রে সাইট অফ লেশন হচ্ছে কন্ট্রাল্যাটারাল সাবথ্যালামিক নিউক্লিয়াস। তাহলে কোরিয়ার সাইট অফ লেশন হচ্ছে কোঅর্ডিনেট নিউক্লিয়াস, আর ব্যালিসমাসের সাইট অফ নিউক্লিয়াস হচ্ছে সাবথ্যালামিক নিউক্লিয়াস কন্ট্রাল্যাটারাল সাইডে, এবং মোস্ট কমন কজ হচ্ছে স্ট্রোক। টেক্স হচ্ছে স্টেরিওটাইপ রিপিটিভ মুভমেন্ট। ইউজুয়ালি বডির কোনো সিঙ্গেল একটা পার্টে যদি রিপিটিভ মুভমেন্ট হয়, যেমন হয়তো এটা আই ব্লিঙ্কিং, উইঙ্কিং, হেড চেকিং বা শার্ডার শ্রাগিং, এই ধরনের যদি বারবার রিপিটিভ মুভমেন্ট হয় সেটাকে বলা হচ্ছে টিক। এরপর সেই মায়োক্লোনাস। মায়োক্লাস মানে হচ্ছে শক লাইক মাসেল জার্ক, consists of brief isolated random jerks of muscle group। যে একটা মাসেল গ্রুপে যদি সাডেনলি জার্কিং মুভমেন্ট হয় সেটাকে বলা হচ্ছে মায়োক্লোনাস। এটা ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যালি হতে পারে। ইউজুয়ালি এট দ্য অনসেট অফ স্লিপ, যেটা করে হিপনিক জার্কস, এটা হচ্ছে ফিজিওলজিক্যালি হতে পারে। এছাড়া সাম ফর্ম অফ এপিলেপসি, আমরা যখন এপিলেপসি করবো তখন দেখবো মাইক্লোনাল এপিলেপসি আছে, যেটা ইয়ং পেশেন্টগুলোর ক্ষেত্রে বিশেষ, সেখানেও এই ধরনের মাইক্লোনাস পাওয়া যেতে পারে। এরপর স্যার ডিস্টোনিয়া। ডিস্টোনিয়া বলতে মেইনলি বোঝা আছে সাস্টেইন মাসেল কন্ট্রাকশন কজিং অ্যান অ্যাবনর্মাল পোস্চার। অ্যাথোটিস হচ্ছে স্লোয়ার রাইটিং মুভমেন্ট অফ লিম্বস। তাহলে জাস্ট একটু ডেসক্রিপশনগুলো পড়লে হবে। এরপর আসে আমাদের ট্রিমর। তাহলে ট্রিমরের মধ্যে কয়েকটা টাইপ আছে। এটা হইতে পারে ফিজিওলজিক্যাল,
বা পার্কিনসনের কারণে হতে পারে, এসেনশিয়াল টিউমার হতে পারে, ডিস্টোনিক টিউমার হতে পারে, ফাংশনাল টিউমার হতে পারে। এবং আমাদের কয়েকটা পয়েন্ট লাগবে। যেমন ফিজিওলজিক্যাল টিউমার যেটা, এটা ইউজুয়ালি বেশি যখন পেশেন্টে অ্যাংজাইটি বা স্ট্রং ইমোশনাল থাকে, বা ড্রাগস বা টক্সিন ইমিডিয়েটগুলোর কারণে ফিজিওলজিক্যাল টিউমার হতে পারে। পরীক্ষায় যেটা কমন লেগে সেটা হচ্ছে পার্কিনসনিজম টিউমার। পার্কিনসনের টিউমারগুলো ক্যারেক্টারিস্টিক্যালি ইউনিল্যাটারাল বা অ্যাসিমেট্রিক্যাল হয়, এবং এই ক্ষেত্রে ইউজুয়ালি কখনো হেড ইনভলভমেন্ট করে না। যদি হেড ইনভলভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা অন্য কোনো ডায়াগনোস চিন্তা করবো। এক্ষেত্রে টিউমারটা রেস্টিং পজিশন হতে পারে, পোস্টাল হতে পারে, অথবা রি ইমার্জেন্ট টিউমার হতে পারে। এগুলো আমরা পরে পার্কিনসন পড়াশোনা ডিটেলস পড়বো। আর এখানে ক্যারেক্টার থাকে হচ্ছে পিল রোলিং টাইপ, এবং ইনভলভমেন্ট হয় থাম্ব অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার। তাহলে পেশেন্টের মনে হবে কোনো একটা হাতে পিল নেই, এটাকে রোল করতেছে। এই টাইপের টিউমারটাকে আমরা বলা হয় পিল রোলিং টিউমার, এটা ক্যারেক্টারিস্টিক ফর পার্কিনসনিজম। এসেনশিয়াল টিউমার ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার মনে রাখা লাগবে। একটা হচ্ছে এদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকে, আর একটা হচ্ছে অ্যালকোহল রেসপন্স করতে পারে। আর কিছু ক্যারেক্টার আমরা হচ্ছে পর যখন ডিটেলস করবো তখন আলোচনা করবো। এবার হচ্ছে কজেস অফ কোরিয়া। তাহলে কোরিয়া কি ছিল? অ্যাবরাপ্ট ব্রিফ পারপসলেস ইনভলন্টারি মুভমেন্ট। তাহলে কি কি কারণে কোরিয়া হয়, কজগুলো আমাদের মুখস্থ করা লাগবে। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেরিডিটারি কজ, যেমন হান্টিংটন ডিজিজ এবং উইলসন ডিজিজ, এই দুইটা থেকে ফ্রিকোয়েন্টলি পরীক্ষা কোশ্চেন আসে। তারপর ড্রাগস কজ, যেমন কোনো পেশেন্ট যদি লং টার্ম লেভোডোপা খেয়ে থাকে, বিশেষ করে পার্কিনসন ডিজিজ আমরা দিয়ে থাকি লেভোডোপা, এছাড়া অ্যান্টিএপিলেপটিক ড্রাগস, অ্যান্টিসাইকোটিক, অল কন্ট্রাসেপ্টিভ, সবগুলাই কোরিয়া করতে পারে। মেটাবলিকের মধ্যে থাইরয়েড, প্যারাথাইরয়েড, গ্লুকোজ, সোডিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, এগুলো যদি ইমব্যালেন্স হয় তাহলে কোরিয়া হইতে পারে। অটিমিনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এসএলই অ্যান্ড অ্যান্টি ফসফোলিপিড সিন্ড্রোম। সাইটোলেশন আমরা অলরেডি ডিসকাস করছি, কোঅর্ডিনেট নিউক্লিয়াসের লেশন হলে আমাদের হচ্ছে কোরিয়া হবে। এরপর কোরিয়া সিনারিও দিয়ে কি কি কোশ্চেন আসতে পারে। একটা আসতে পারে উইলসন ডিজিজ, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের জন্ডিস বা অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট হিস্ট্রি থাকবে। কেএফ রিং এর কথা বলা থাকতে পারে, বা হিমোলাইটিক অ্যানিমিয়ার কথা বলা থাকতে পারে। হান্টিংটনস ডিজিজগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি ফ্যামিলি হিস্ট্রি থাকে, পরিবারে কারো সাইকিয়াট্রিক প্রবলেম আছে, বা সুইসাইডাল হিস্ট্রি আছে, বা পেশেন্টের অ্যাবনর্মাল বিহেভিয়ার বা সুইসাইডাল টেন্ডেন্সি থাকতে পারে। তাহলে এই ক্লুগুলো দেখলে আমরা বুঝবো হচ্ছে এটা হান্টিংটন ডিজিজ সিনারিও। আর যদি কোনো পেশেন্টের আগে থেকে পার্কিনসন ডিজিজের হিস্ট্রি থেকে থাকে, এরপরে কোরিয়া ডেভেলপ হয়, তাহলে মোস্ট লাইকলি এটা লেভোডোপা ইনডিউস বা ড্রাগ ইনডিউস ট্রিউমার এই কোরিয়া। আর পেশেন্ট যদি ইয়ং পেশেন্ট হয়, সোর থ্রোটের হিস্ট্রি থাকে, জয়েন্ট পেইন থাকে, স্কিন লেশন থাকে, তাহলে এটা হইতে পারে সিডেনহামস কোরিয়া বা পোস্ট স্ট্রোকাল কোরিয়া। এছাড়া পেশেন্টের এসএলই হিস্ট্রি থাকতে পারে, পেশেন্টের জয়েন্ট পেইন, স্কিন র্যাশ, এগুলো থাকতে পারে। যদি রিকারেন্ট অ্যাবর্শনের হিস্ট্রি থাকে, ভেনাস থ্রোম্বোএমবোলিজমের হিস্ট্রি থাকে, আর্টেরিয়াল থ্রোম্বোএমবোলিজমের হিস্ট্রি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করবো অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম। আর কোনো পেশেন্ট যদি সাডেন অনসেট অফ কোরিয়া হয়, সাথে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, তাহলে সেটা আমরা চিন্তা করবো হচ্ছে স্ট্রোক। তাহলে এই সিনারিওগুলো দিয়ে মেইন লেসের পরীক্ষায় কোশ্চেন আসে। এবার সে অল্টার্ড ব্যালেন্স অ্যান্ড ভার্টাইগো। আমাদের বডির নর্মাল ব্যালেন্সের জন্য কয়েকটা জিনিস দরকার লাগে আমাদের। একটা হচ্ছে সেন্সরি ইনপুট, দেন হচ্ছে প্রসেসিং, আর হচ্ছে মোটর আউটপুট। সেন্সরি ইনপুটের মধ্যে আমাদের তিনটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভিজুয়াল ইনপুট লাগবে, ভেস্টিবুলার অ্যান্ড প্রোপ্রিওসেপ্টিভ ফাংশন। এই তিনটা ইনট্যাক্ট থাকলে আমাদের হচ্ছে ব্যালেন্স মেনটেন হবে। আর প্রসেসিং এর জন্য আমাদের লাগবে সেরেবেলাম অ্যান্ড ব্রেন স্টেম, আর আউটপুটের জন্য লাগবে ভেস্টিবুল স্পাইনাল, লুবো স্পাইনাল, রেটিকুলার স্পাইনাল, এই ধরনের ডিসেন্ডিং পাথওয়েগুলা। তাহলে এই তিনটা যে কম্পোনেন্ট আছে, এর যে কোনো জায়গায় প্রবলেম হলে আমাদের ইমব্যালেন্স হইতে পারে। এর পাশে ভার্টাইগো। তাহলে ভার্টাইগো means abnormal perception of movement of environment or cell. পেশেন্টের মনে হতে পারে সে নিজে ঘুরতেছে বা তার আশেপাশের এনভায়রনমেন্টটা ঘুরতেছে। এটা ইউজুয়ালি হয়
কাদের ক্ষেত্রে যদি ভিজুয়াল প্রোপ্রিওসেপ্টিভ বা ভেস্টিবুলার ইনফরমেশন এগুলোতে যদি কোনো ডিফেক্ট থাকে। ভার্টিগো রিলেটেড ডিজিজগুলো এর পরে হয়তো পরের চ্যাপ্টার বা তার পরের চ্যাপ্টার হয়তো আসতে পারে। এরপর সেই অ্যাবনর্মাল গেট। তাহলে অ্যাবনর্মাল গেট একদম ফার্স্ট ক্লাস আমরা বলছিলাম, শুধু নামগুলো পড়ছিলাম আর সাথে কজগুলো পড়তেছিলাম। তাহলে এখানে একটু ডিটেলস ডিসকাস করা হয়েছে। এট ফার্স্ট হচ্ছে অ্যান্টালজিক গেট বা লিম্পিং গেট। এটা ইউজুয়ালি পাওয়া যায় যদি পেশেন্টের কোনো স্কেলেটাল অ্যাবনর্মালিটি থাকে। এটা হতে পারে কোনো ফ্র্যাকচার বা হতে পারে কোনো ডিফর্মিটি। তাহলে সেগুলোর ক্ষেত্রে পেশেন্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, এটাকে বলা হবে অ্যান্টালজিক গেট বা লিম্পিং গেট। যদি পেশেন্টের আপার মোটর নিউরাল থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, আমাদের যে লোয়ার লিম্ব আছে আপার মোটর নিউরালের ক্ষেত্রে ইউজুয়ালি এগুলো এক্সটেন্ডেড থাকে, এক্সটেনশন অবস্থায় থাকে, যে কারণে পেশেন্টকে হাঁটার সময় পাটা একটু ঘুরে ঘুরে হাঁটার লাগে। এটাকে বলা হয় সার্কামডাকশন। তাহলে এটা আমরা সার্কামডাকশন আমরা পাবো কোথায়? আপার মোটর নিউরাল হলে, এবং এই গেটটাকে বলা হয় পিরামিডাল গেট। আর যদি পেশেন্টের প্যারাপ্যারালিসিস হয়, মানে বোথ লোয়ার লিম্বে যদি উইকনেস থাকে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের যে গেট অ্যাবনর্মালিটি সেটা হচ্ছে ওয়াকিং ইন মাড বলা হয়। তাহলে আমরা যখন পিচ্ছিল জায়গায় বা কাদাতে হাঁটার সময় যখন হাঁটা হয় তখন কি হয়, পা অনেকটা ঘুষে ঘুষে হাঁটা হয় মেঝের সাথে, এই সারফেসের সাথে, তাদের স্লিপ না কাটে। তো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে দেখা যায় দুই পা যখন ঘুরায় হাঁটে এবং এটা হচ্ছে গ্রাউন্ডে ড্র্যাগিং করে, তখন দেখলে মনে হবে সে যে কাদায় হাঁটলে বা পিচ্ছিল জায়গায় হাঁটলে যেরকম করে হাঁটে, এতে গেটটা অনেকটা দেখতে সেরকম লাগবে। ওয়াকিং ইন মাড গেট এটা পাওয়া যাবে হচ্ছে প্যারাপ্যারালিসিস ক্ষেত্রে, আর হেমিপ্যারালিসিস ক্ষেত্রে পাওয়া যাবে সার্কামডাকশন বা পিরামিডাল গেট। এরপর সে ফুড ড্রপ। তাহলে ফুড ড্রপ হচ্ছে হয় ডিউ টু লোয়ার মোটর নিউরন লেশন, এটা হইতে পারে কমন পিরানাল আবলেশনের কারণে বা L5 রেডিকুলোপ্যাথির কারণে। এই ক্ষেত্রে মেইন সমস্যা কি, উইকনেস অফ অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন। তার মানে আমাদের পায়ের পাতা যেটা, এই পায়ের পাতাটা উপরের দিকে নিতে হবে না। ফলে কি হয়, পেশেন্টের ফুড ড্রপ হলে পেশেন্টের যে পায়ের পাতা যেটা আমরা বলি সেটা হচ্ছে নিচের দিকে পড়ে থাকে। আমাদের নর্মালি যখন হাঁটি তখন হচ্ছে আমাদের যে হিল বা পোস্টিরিয়র পার্ট অফ ফুট এটা হচ্ছে গ্রাউন্ডে আগে পড়ে, কিন্তু যে পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন আছে বা ফুট ড্রপ আছে তাদের ক্ষেত্রে কি দেখা যায়, পায়ের পাতাটা সেটা আগে মেঝেতে পড়ছে, এর ফলে একটা স্ল্যাপিং নয়েজ তৈরি হয়। পেশেন্টটা এই যে পায়ের পাতা আগে পড়তেছে এটা অ্যাভয়েড করার জন্য কি করে, সে হাঁটার সময় পাটা বেশি উঁচু করে হাঁটে যাতে পায়ের পাতাটা মেঝের সাথে লেগে না যায়। এই জন্য এটাকে বলা হয় হাই স্টেপিং গেট। তাহলে হাই স্টেপিং গেট আমরা কোথায় পাবো? লোয়ার মোটর নিউরন হলে বা ফুট ড্রপ হলে। এর পাশে মায়োপ্যাথিক গেট। মায়োপ্যাথিক গেট হবে যখন পেশেন্টের প্রক্সিমাল মাসল উইকনেস থাকবে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হয়, আমাদের যে সাইডে প্রক্সিমাল মাসল উইকনেস থাকে সেই সাইডের হিপটা প্রপারলি ফিক্সড হয় না এবং ট্র্যাঙ্কের যে মুভমেন্ট এটা এক্সাইটেড হয়, এটাকে বলা হয় রোলিং বা ওয়ার্ডলিং গেট। তাহলে রোলিং বা ওয়ার্ডলিং গেট এটা আমরা পাবো কোথায়? যদি প্রক্সিমাল মাসল উইকনেস থাকে। এরপর হচ্ছে অ্যাটাক্সিক গেট। অ্যাটাক্সিক গেট পাওয়া যায় যদি লেশন হয় সেরেবেলামে বা ভেস্টিবুলার অ্যাপারেসিসে বা পেরিফেরাল নার্ভে। এই ক্ষেত্রে পেশেন্টের ব্যালেন্সটা মেনটেন করতে পারে না। এবং সেরেবেলামের ক্ষেত্রে যদি লেশনটা সেন্ট্রাল পোর্শন বা ভার্মিসে হয় তাহলে সেক্ষেত্রে মেইনলি এই গেটটা পাওয়া যায়। এবং এই গেটের ক্যারেক্টারিস্টিক কেমন থাকে? ব্রড বেসড গেট অ্যাজ ইট ড্রাঙ্ক। তার মানে ড্রাঙ্কেন পিপুলরা যেভাবে হাঁটে সেই ধরনের ব্রড বেসড একটা গেট পাওয়া যাবে। তাহলে এটার কারণ হচ্ছে আমাদের সেরেবেলার যে ভার্মিস আছে এটা সেন্সিটিভ থাকে পার্টিকুলারলি টু অ্যালকোহল, যে কারণে অ্যালকোহলিক পেশেন্টের গেট যেমন হয়, সেন্ট্রাল ভার্মিসের লেশন হলো পেশেন্টগুলোর গেট হবে সিমিলিয়ার। এবার সেই প্রোপ্রিওসেপটিভ ডিফেক্ট যদি কোনো পেশেন্ট থাকে বা ইম্পেয়ারমেন্ট অফ জয়েন্ট পজিশন সেন্স, তার মানে কোনো পেশেন্টের যদি ডরসাল কলাম লেশন থাকে। আমরা একটু আগে পড়ছিলাম যে আমাদের ব্যালেন্স মেনটেন করার জন্য তিনটা সেন্সর ইনপুট লাগে,
একটা হচ্ছে ভিজুয়াল, একটা হচ্ছে ভেস্টিবিউলার, আর একটা হচ্ছে প্রোপ্রিওসেপটিভ। এর মধ্যে কোনো পেশেন্টের যদি প্রোপ্রিওসেপটিভ ডিফেক্ট থাকে তাহলে সে ভিজুয়াল এবং ভেস্টিবিউলার এই দুইটা দিয়ে সে কি হচ্ছে ব্যালেন্সটা মেনটেন করতে পারে। কিন্তু এই পেশেন্টরা যদি অন্ধকারে যায় বা পোয়ার লাইট থাকে তাহলে সেক্ষেত্রে কি তার ভিজুয়াল যে ইনপুটটা সেটা প্রপারলি মেনটেন হয় না, তখন মেইনলি পেশেন্টের গেইট অ্যাবনর্মালিটি দেখা দেয়। তাহলে যাদের ডর্সাল কলাম লেশন আছে বা প্রোপ্রিওসেপটিভ ডিফেক্ট আছে তাদের গেইট অ্যাবনর্মালিটি হবে মেইনলি অ্যাট নাইট বা পোল লাইটে। এই পেশেন্টরা যেহেতু প্রোপ্রিওসেপটিভ সেন্সেশনটা ইম্পেয়ার্ড, মানে তাদের পজিশন সেন্স ইম্পেয়ার্ড আছে, সো তারা কি করে যখন হাঁটার সময় মেঝেতে যখন পা ফেলে তখন বেশি প্রেশার দিয়ে ফেলে যাতে তাদের পজিশনটা বুঝতে পারে যে পায়ের পজিশনটা কোথায় আছে। এইভাবে এক্সট্রা প্রেশার দিয়ে পা ফেলার কারণে পেশেন্টের যে সাউন্ড প্রোডাকশন হয় মানে স্ট্যাম্পিং গেট বলা হয়। আমরা যখন স্ট্যাম্প মারি কোনো জায়গায় তখন যখন প্রেশার দিই এই পেশেন্টগুলোর ক্ষেত্রে তখন প্রেশার দিয়ে দিয়ে পা ফেলবে। তাহলে স্ট্যাম্পিং গেট এটা আমরা পাবো হচ্ছে যাদের প্রোপ্রিওসেপটিভ ডিফেক্ট আছে বা ডর্সাল কলামের লেশন আছে। এরপর সেই অ্যাপ্রাক্সিক গেট। অ্যাপ্রাক্সিক গেটের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে মাসেল পাওয়ার, সেরেবেলার ফাংশন, প্রোপ্রিওসেপশন সবকিছু ইনট্যাক্ট থাকে। সমস্যা কি এদের যে মুভমেন্টের যে প্ল্যানিং বা মুভমেন্টের করা যে স্ট্রাকচার ফর্মেশন করা এইটা সে করতে পারে না। ইউজুয়ালি কাদের ক্ষেত্রে হয়? ডিফিউজ বাইলেটারাল হেমিস্ফিয়ার ডিজিজ যদি হয় অথবা ডিফিউজ ফ্রন্টাল লোব ডিজিজ। ডিফিউজ বাইলেটারাল হেমিস্ফিয়ার ডিজিজ কাদের ক্ষেত্রে হতে পারে? তাদের নর্মাল পেশে হাইড্রোকেফালাস আছে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে মেইনলি সমস্যা কি হচ্ছে এদের যে মুভমেন্ট করার যে প্ল্যানিং করা বা মুভমেন্ট করার যে একটা স্ট্রাকচার ফর্মুলেশন করা এটা করতে পারে না। এদের মাসেল পাওয়ার, সেরেবেলার ফাংশন, প্রোপ্রিওসেপশন সবকিছুই ইনট্যাক্ট থাকে। এরপর সে মার্সের পেটিট পাঁচ, এটা হচ্ছে ইউজুয়ালি পাওয়া যায় স্মল ভেসেল সেরেব্রাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে। এই পেশেন্টগুলো কিভাবে হাঁটে? স্মল স্লো স্টেপে এবং এদের মার্কড ইনস্টেবিলিটি থাকে। তাহলে স্মল স্লো স্টেপ এবং মার্কড ইনস্টেবিলিটি এটা হচ্ছে আমরা পার্কিনসনিজমেও পাই। ডিফারেন্স হচ্ছে পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে পেশেন্টের আরেকটা ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে সেটা হচ্ছে ফেস্টিনেশন মানে ইনক্রিজিং পেস অ্যান্ড ফ্রিজিং থাকে, যেটা হচ্ছে এই যে মার্স এর পেটিট পাস এটা থাকবে না, বাকি সবকিছু পার্কিনসন্সের মতো। এর পাশে এক্সট্রা পিরামিডাল গেট যেটা আমরা পার্কিনসন্স ডিজিজে বা পার্কিনসনিজমে পাই। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কেমন থাকবে? ডিফিকাল্টি ইন ইনিশিয়েটিং ওয়াকিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য পেস অফ গেট, মানে যখন হাঁটা শুরু করবে তখন হাঁটা শুরু করতে সমস্যা হবে, এরপর যখন পেশেন্ট একবার হাঁটা শুরু করবে তখন এই হাঁটার পেস মেনটেন করতে তার সমস্যা হবে। আস্তে আস্তে দেখা যায় তার পেসটা বাড়তে থাকে, তখন পেশেন্ট থাকে ফেস্টিনেশন গেট থাকবে। অ্যান্ড স্ট্রাক হোয়াইল ট্রাইং টু স্টার্ট ওয়াকিং অর হোয়েন ওয়াকিং থ্রু ডোরওয়েজ, যখন তারা ঘুরতে যাবে বা দরজা দিয়ে বের হতে যাবে তখন তারা কি হবে হঠাৎ করে দাঁড়ায় যায়, আসলে ফ্রিজিং হয়ে যায়। এবং যখন হাঁটা শুরু করতে যাবে তখন তাদের মনে হবে যে তারা মেঝের সাথে আটকে গেছে, হাঁটা শুরু করতে তাদের সমস্যা হবে। এবং এদের গেটের ক্যারেক্টারিস্টিক আছে ফেস্টিনেন্ট গেট, ইনিশিয়াল স্টার্টারিং স্টেপস দ্যাট কুইকলি ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি হোয়াইল ডিক্রিজিং ইন লেন্থ, কারণ আস্তে আস্তে হাঁটার গতি বাড়তে থাকে এবং স্টেপগুলোর লেন্থ কমতে থাকে, মানে শর্ট এবং স্মল স্টেপে পেশেন্ট হাঁটতে শুরু করে। তাহলে এগুলো গেল হচ্ছে আমাদের গেইট অ্যাবনর্মালিটি। তাহলে প্রত্যেকটা গেইটের ক্যারেক্টার কেমন এবং কোন ডিজিজে কোন গেইট পাওয়া যায় এটা একটু ভালো করে পড়া লাগবে। এরপর সেই অ্যাবনর্মাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাবনর্মাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে তিনটা ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিসফোনিয়া, ডিসআর্থিয়া অ্যান্ড ডিসফেসিয়া। ডিসফোনিয়া বলতে মেইনলি বোঝা যাচ্ছে রিডাকশন ইন সাউন্ড অর ভলিউম, এটা হয় ইউজুয়ালি মেকানিক্যাল ল্যারিঞ্জিয়াল ডিসরাপশন হলে। ডিসআর্থিয়া হচ্ছে এটা ইউজুয়ালি নিউরোলজিক্যাল কারণে হয়, আর ডিসফেসিয়া হচ্ছে অলওয়েজ নিউরোলজিক্যাল। ডিসফেসিয়া বা অ্যাফাসিয়া এটা তো আমরা এর আগে ক্লাসে ডিসকাস করছিলাম। ইউজুয়াল লেশনটা থাকে কোথায়? ডমিনেন্ট সেরেব্রাল হেমিস্ফিয়ার, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লেফট সাইডে। ডিসফোনিয়া ইউজুয়ালি আমাদের খুব একটা লাগে না, আমাদের লাগবে হচ্ছে ডিসআর্থিয়া অ্যান্ড ডিসফেসিয়া।
Dysarthria is characterized by poorly articulated or slurring of speech. এক্ষেত্রে সাইটোলেশন কোথায় থাকতে পারে? সেরেবেলাম, ব্রেন স্টেম অথবা লোয়ার ক্রেনিয়াল নার্ভস। এছাড়া মায়োপ্যাথি বা মাইস্থেনিয়া গ্র্যাভিস এখানে ক্ষেত্রেও ডিজার্থিয়া থাকতে পারে। এই পেশেন্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ফাংশনটা এফেক্টেড হয় না। ল্যাঙ্গুয়েজ ফাংশনটা এফেক্টেড হবে কোথায়? ইন কেস অফ ডিসফেশিয়া। এক্ষেত্রে সাইটোপ্লেশন কোথায়? ইউজুয়ালি ডমিনেন্ট সেরেব্রাল হেমিস্ফিয়ার। ডিসফেশিয়াকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্লুয়েন্ট ডিসফেশিয়া আর একটা হচ্ছে নন ফ্লুয়েন্ট বা পোর ফ্লুয়েন্সি যেটা, তাহলে এটাও আমরা আগের ক্লাসে ডিসকাস করছিলাম। তাহলে ফ্লুয়েন্ট ডিসফেশিয়ার ক্ষেত্রে আমাদের এক্সাম্পল আছে তিনটা, ভার্নিক্স, কন্ডাকশন অ্যান্ড ট্রান্সকর্টিক্যাল সেন্সরি। এর মধ্যে ভার্নিক্স অ্যাফাসিয়া যেটা, সেটাতে পেশেন্টের রিপিটেশন এবং কম্প্রিহেনশন দুইটাতে সমস্যা থাকবে। কন্ডাকশনের ক্ষেত্রে শুধু রিপিটেশন সমস্যা থাকবে কিন্তু পেশেন্টের কম্প্রিহেনশন ভালো থাকবে। আর ট্রান্সকর্টিক্যাল সেন্সরি যেটা, সেটাতে শুধু সমস্যা থাকবে কম্প্রিহেনশনে, কারণে পেশেন্ট অন্যের কথা বুঝতে পারবে না। আর নন ফ্লুয়েন্ট বা পোর ফ্লুয়েন্সি এই ধরনের অ্যাফাসিয়ার এক্সাম্পল আছে ব্রোকাস অ্যাফাসিয়া, ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যান্ড গ্লোবাল অ্যাফাসিয়া। তাহলে এই পেশেন্টগুলো প্রত্যেকের হচ্ছে ফ্লুয়েন্সি ডিস্টার্ব থাকবে, মানে সে প্রপারলি কথা বলতে পারবে না ফ্লুয়েন্টলি। ব্রোকাসের ক্ষেত্রে পেশেন্ট রিপিটেশন করতে পারবে না, আর ট্রান্সকর্টিক্যাল মোটরের ক্ষেত্রে পেশেন্টের শুধুমাত্র ফ্লুয়েন্সি সমস্যা থাকবে, বাকিগুলো ঠিকঠাক থাকবে। আর গ্লোবাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সবগুলাই এই সমস্যা থাকবে। তাহলে এগুলো আমরা আগের ক্লাসে ডিসকাস করছিলাম কোনটা কেন হয়। এর পাশে ডিসআর্থ্রিয়া। তাহলে ডিসআর্থ্রিয়ার কি কি টাইপ হইতে পারে? একটা হইতে পারে যদি মাসেলের সমস্যা থাকে, মানে মায়োপ্যাথি থাকে, অথবা নিউরোমাসকুলার জাংশন যদি সমস্যা থাকে, মানে মাইস্থিনা যদি থাকে। এরপর হচ্ছে সেরেবেলাম, ব্রেন স্টেম, পিরামিডাল ট্র্যাক্ট অ্যান্ড বেজাল গ্যাংলিয়া। এই সাইটগুলোতে লেশন হলে পেশেন্টের আর্টিকুলেশন সমস্যা হতে পারে এবং ডিসআর্থ্রিয়া হইতে পারে। এর মধ্যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি কি থাকতে পারে? মাইসনের ক্ষেত্রে ইউজুয়ালি এই যে ডিসআর্থ্রিয়া থাকে, এটাকে ফ্যাটিগেবল এবং এটা ফ্ল্যাকচুয়েট করে। তাহলে ইউজুয়ালি দেখা যায় যে দিনের শুরুতে এটা কম থাকে এবং যত আস্তে আস্তে সময় বাড়তে থাকে তত তার ডিসআর্থ্রিয়াটা বেশি বাড়তে থাকে। আর এর সাথে অ্যাসেট ফিচার হিসেবে পেশেন্টের টোসিস, ডিপ্লোপিয়া এবং ফেশিয়াল অ্যান্ড নেক উইকনেস থাকতে পারে। সেরেব্রাল লেশন হলে ইউজুয়ালি আমরা পাই হচ্ছে স্ক্যানিং ভয়েস। এক্ষেত্রে আদার সেরেব্রাল লেশন যে ফিচার আছে সেগুলো থাকবে। বালবার সিডোবালবার পলসির ক্ষেত্রে আমরা পাইতে পারি, সেক্ষেত্রে বালবার সিডোবালবার পলসির আদার যে ফিচারগুলো আছে সেগুলো থাকবে। ডিস্টারবেন্স অফ স্মেল এখান থেকে আমাদের খুব একটা দরকার নাই। এবার সেই ভিজুয়াল ডিস্টারবেন্স অ্যান্ড ওকুলার অ্যাবনর্মালিটিস। তাহলে ভিজুয়াল ডিস্টারবেন্স দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে নেগেটিভ মানে লস অফ ভিশন, আর একটা হচ্ছে পজিটিভ। এক্ষেত্রে ফসপেন লাইন বা জিগজ্যাগ লাইন এই ধরনের এক্সট্রা ভিজুয়াল ডিস্টারবেন্স থাকতে পারে। ভিজুয়াল লসের ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে এটা ইউজুয়ালি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি যেগুলো সেগুলোতে ইউজুয়ালি বেশি হয়। অনেক সময় মাইগ্রেনের পেশেন্টগুলোর ক্ষেত্রে দেখা যায় ভিজুয়াল সিমটমস থাকতে পারে। ডিফারেন্স হচ্ছে মাইগ্রেনে ইউজুয়ালি পজিটিভ ফেনোমেনা থাকে, আর ট্রানজিশনাল ক্ষেত্রে এটা থাকবে মেনলি নেগেটিভ, মানে লস অফ ভিশন থাকবে বা ব্লাইন্ডনেস থাকবে। আর মাইগ্রেনের ক্ষেত্রে ইউজুয়ালি এক্সট্রা সে জিগজ্যাগ লাইন বা ফসফেন লাইন এখানে এক্সট্রা পজিটিভ জিনিস দেখবে সে। ডিউরেশনের ক্ষেত্রে মাইগ্রেনের ক্ষেত্রে ডিউরেশন ইউজুয়ালি একটু বেশি থাকে এবং এটা হচ্ছে অনসেটও থাকে ইউজুয়ালি একটু স্লো অনসেট। আর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের ক্ষেত্রে অ্যাবরাপ্ট অনসেট হবে, অ্যাবরাপ্ট এন্ডিং হবে, ভেরি উইদিন মিনিটসের মধ্যে এটা ভালো হয়ে যাবে। তাহলে ডিউরেশন, অনসেট এবং সিমটমসটা পজিটিভ নাকি নেগেটিভ সিমটমস এটা দেখে আমরা হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক এবং মাইগ্রেনাস ভিজুয়াল সিমটমস এটা আলাদা করতে পারবো। এবার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ভিজুয়াল ফিল্ড লস। তাহলে এটা হচ্ছে আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম। তাহলে পেশেন্টের যদি অপটিক নার্ভ লেশন হয় তাহলে সেক্ষেত্রে সেন্ট্রাল বা প্যারাসেন্ট্রাল স্কোটোমা থাকবে, মোনো অকুলার ব্লাইন্ডনেস থাকবে, আর এর সাথে রিডিউস ভিজুয়াল অ্যাকুইটি, রিডিউস কালার ভিশন এই ফিচারগুলো থাকবে। অপটিক ক্যাজমাতে লেশন ইউজুয়ালি হয় পিটুইটারি টিউমারের কারণে, আর একটা হতে পারে ক্রানিওফ্যারিঞ্জিওমার কারণে। ফিচার্স থাকবে কি বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। অপটিক ট্র্যাক
এখানে লেশন হলে আমরা পাবো হচ্ছে ইনকোগ্রোয়াস কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। টেম্পোরাল এবং প্যারাইটাল লোবে হলে আমরা পাবো হচ্ছে হোমোনাইমাস কোয়াড্রেন্টানোপিয়া। এর মধ্যে টেম্পোরাল লোবে হলে সেটা পাবো হচ্ছে আমরা আপার সাইডে, আর প্যারাইটাল লোবে হলে সেটা পাবো লোয়ার পার্টে। আর অক্সিপিটাল লোবে লেশন হলে সেখানে আমরা পাবো হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, এবং এক্ষেত্রে ম্যাকুলা স্পিয়ারিং করবে। তাহলে এগুলো এক্সপ্লেনেশন আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসের আরো ডিটেলস ডিসকাস করে ফেলছি, সো এখানে আমরা এটা টাইম নষ্ট করবো না। এখানে আলাদা করে যেগুলো পয়েন্ট মেনশন করেছে এগুলো হচ্ছে মেইনলি পরীক্ষায় সিঙ্গেল বেস্ট আসে, পরীক্ষা আগে অ্যাটলিস্ট একবার হলো এটা পড়ে যেতে হবে। পজিটিভ ভিজুয়াল ফেনোমেনা যেটা হচ্ছে মাইগ্রেনে পাওয়া যায়, এক্ষেত্রে কি পাওয়া যেতে পারে? সিলভারি জিগজ্যাগ লাইন পাওয়া যেতে পারে, যেটা ফোর্টিফিকেশন এক্সপেক্টা বা ফ্ল্যাশিং কালার লাইট পাওয়া যেতে পারে। তাহলে এগুলো হচ্ছে মেইনলি আমরা মাইগ্রেনে পাই। এরপর আসি আমরা ডবল ভিশন বা ডিপ্লোপিয়া। ডবল ভিশন বা ডিপ্লোপিয়া কেন হয়? This arises from misalignment of eyes, meaning that the images is not projected to same points on two retinas. তাহলে এক্ষেত্রে এটা ইউজুয়ালি পাওয়া যাবে যদি পেশেন্টের ক্রেনাল নার্ভ যে পলসিগুলো আছে, ক্রেনাল পলসি হয়, সেক্ষেত্রে ইউজুয়ালি পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে সমস্যা কি হয়? দুইটাই একসাথে অ্যালাইনমেন্ট করে না, যে কারণে দুইটা ইমেজ তৈরি হয়, এবং তখন সেটাকে আমরা বলবো ডবল ভিশন বা ডিপ্লোপিয়া। আমরা একটু পরে পড়বো থার্ড ফোর্থ এবং সিক্স ক্রেনাল নার্ভ পলসি, সেগুলো ফিচার্স পড়বো ইনশাল্লাহ। তাহলে আমাদের এটাকে জানা লাগবে যে থার্ড ফোর্থ এবং সিক্স ক্রেনাল নার্ভ মানে যেগুলো হচ্ছে আমাদের ওকুলার মাসলকে সাপ্লাই দেয়, এগুলো লেশন কোথায় কোথায় হইতে পারে? তাহলে এদের অরিজিন হচ্ছে ব্রেন স্টেম, সেখানে লেশন হইতে পারে, কিংবা এদের পাথওয়ের মধ্যে ইন্টারমেনিনজিয়াল, ক্যাভার্নাস সাইনাস, সুপিরিয়র অরবিটাল ফিশার অ্যান্ড অরবিট, এই সাইডগুলোতে লেশন হইতে পারে। তার মানে 3, 4, 6 এর যে পাথওয়ে আছে, এই পাথওয়ে যে কোনো জায়গায় লেশন হইতে পারে। ব্রেন স্টেমে আমরা অলরেডি পড়ে আসছি যে এখানে মেইনলি 3 এবং 6 দুটা বেশি এফেক্টেড হয়। যদি মিড ব্রেনে কোনো লেশন হয়, মিড ব্রেন লেশন আমরা কি কি পড়ছিলাম? ওয়েবার সিনড্রোম অ্যান্ড ক্লট সিনড্রোম, এই দুইটাতে হলে থার্ড ক্রেনাল নার্ভ পলসি হতে পারে। এর সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশন হিসেবে কি থাকবে? ওয়েবারসে থাকবে হচ্ছে কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারাসিস অ্যান্ড কন্ট্রাল্যাটারাল লোয়ার পার্ট অফ ফেশিয়াল মাসল উইকনেস, আর ক্লটে থাকবে কন্ট্রাল্যাটারাল সেরেবেলার ফিসা। আর যদি পন্টোমিডুলারি জাংশনে কোনো লেশন হয়, যেটা আমরা বলছিলাম মিলার্ড গুবলাস সিনড্রোম, তাহলে সেক্ষেত্রে সিক্স ক্রেনাল নার্ভ এফেক্টেড হবে, এর সাথে পেশেন্টের ইপসিলেটারাল লোয়ার মোটর নিউরন ফেশিয়াল পলসি থাকবে অ্যান্ড কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারাসিস থাকবে। পেশেন্টের যদি ইন্ট্রাক্রেনাল প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে মোস্ট কমনলি সিক্স ক্রেনাল নার্ভ ইনভলভমেন্ট হয়। আর যদি আঙ্কাল হার্নিয়েশন হয়, তাহলে সেক্ষেত্রে থার্ড ক্রেনাল ইনভলভমেন্ট হবে। অ্যাসিড ফিজাস কি থাকবে? পেশেন্টের স্পেস অকুপাইং লেশনের ফিজাস থাকবে, প্যাপিলো এডিমা থাকবে। আর যদি কোনো পেশেন্টের অ্যানুরিজম হয়, তাহলে সেক্ষেত্রে ইনভলভমেন্ট হয় মেনলি 3 and 6। যদি পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম হয়, তাহলে থার্ড ক্রেনাল পলসি হবে। আর যদি ব্যাজিলার আর্টারি অ্যানিউরিজম হয়, তাহলে সিক্স ক্রেনাল পলসি হবে। আর এক্ষেত্রে অ্যাসোসিয়েটেড ফিচারের মধ্যে থাকবে সিভিয়ার পেইন থাকে, পেশেন্টের সিভিয়ার হেডেক থাকতে পারে, অথবা ফিচার্স অফ সাবঅ্যাকুয়াল হিউমারাস থাকতে পারে। যদি সেরেব্রাল পন্টাইন অ্যাঙ্গেলের টিউমার হয়, সিপি অ্যাঙ্গেল টিউমার, ইউজুয়ালি অ্যাকিউস্টিক নিউমোনিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে এফেক্ট হবে সিক্স ক্রেনাল নার্ভ, এর সাথে 8, 7 and 5 ক্রেনাল নার্ভ ইনভলভমেন্ট থাকতে পারে, সাথে ইপসিলেটারাল সেরেবেলার সাইন থাকবে। এছাড়া ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস যদি হয় বা ইন্টারনাল ক্যারোটিড অ্যানিউরিজম হয়, তাহলে সেক্ষেত্রেও 3, 4, 6 ইনভলভমেন্ট হতে পারে। এর সাথে তখন এক্সট্রা থাকবে হচ্ছে ফিফথ ক্রেনাল নার্ভ। তাহলে কোন জায়গায় লেশন হলে অ্যাসোসিয়েটেড কি ফিচার্স থাকবে, এই পয়েন্টগুলো আমাদের মনে রাখা লাগবে। এরপর হচ্ছে অরবিট। অরবিট থেকে খুব একটা আসে না। ভাস্কুলার কিছু লেশন হলেও থার্ড ফোর্থ সিক্স পলসি হতে পারে, যেমন ডায়াবেটিস মেলিটাস বা ভাস্কুলাইটিস। তবে এই ক্ষেত্রে যদি ভাস্কুলার কোনো কজ যদি থার্ড ক্রেনাল নার্ভ পলসি হয়, সেক্ষেত্রে পিউপিলটা অনেক সময় স্পেয়ার করে, মানে এদের ক্ষেত্রে পিউপিলটা নর্মাল থাকবে। এরপরে কিছু সিনারি দেওয়া আছে যেগুলো পরীক্ষায় এসবি হিসেবে আসে, তাহলে এগুলো একটু আলাদা করে দেখে রাখতে হবে। এবার আমাদের ক্রেনাল পলসি যে তিনটা নার্ভ আমরা পড়লাম, এর মধ্যে আমাদের মেইনলি লাগবে হচ্ছে থার্ড অ্যান্ড সিক্স। তাহলে এটা হচ্ছে প্রাইমারি পজিশন। এরপরে
রাইট গেজে কি হবে আর লেফট গেজে কি হবে এটা ডেসক্রাইব করা আছে। তাহলে থার্ড নার্ভ পলসি হলে নর্মালি আমাদের কি হয়, আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম থার্ড নার্ভ আমাদের লিভেটর পালপেবরিস সুপিরিয়াসকে সাপ্লাই দেয়, যেটা কাজ হচ্ছে আইলিড ইলিভেশন করা। তাহলে থার্ড নার্ভ পলসের পেশেন্টে কি হবে, কমপ্লিট টোসিস থাকবে, মানে আইলিডটা ডিপ্রেসড হয়ে যাবে। এরপর হচ্ছে থার্ড নার্ভ আমাদের কি করে, পিপিলকে কনস্ট্রিক্ট করে। যদি থার্ড নার্ভ পলস হয় তাহলে পিপিলটা কেমন থাকবে, ডায়ালেটেড থাকবে। এবং এক্ষেত্রে আমাদের যে বাকি দুটা ক্রেনাল নার্ভ আছে যারা অকুলার মাসকে সাপ্লাই দেয়, ক্রকলিয়ার অ্যান্ড অ্যাবডুসেন্স নার্ভ, এটা কি করে, আই কে মুভমেন্ট করে ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। তাহলে এখানে কমপ্লিট টোসিস থাকবে, ডায়ালেটেড পিউপিল থাকবে অ্যান্ড আই থাকবে ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। এটা হচ্ছে নর্মাল পজিশনে। এখন পেশেন্ট যদি ডান দিকে তাকায়, এই পেশেন্টের পলসি আছে রাইট সাইডে, রাইট থার্ড নার্ভ পলসি। তাহলে অলরেডি আইটা তার রাইট ওয়ার্ড এই আউটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড রয়েছে, সো রাইট গেজে ইউজুয়ালি পেশেন্টের তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু যখন পেশেন্ট বাম দিকে তাকাতে হবে, তাহলে লেফট আইটা লেফট সাইডে মুভ করছে, কিন্তু রাইট আইটা লেফট সাইডে মুভ করতেছে না। তাহলে রাইট আইটা মুভ করার জন্য আমাদের থার্ড নার্ভ দরকার ছিল, যেটা অলরেডি পলসি হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, রাইট আইটা রাইট সাইডে রয়েছে আর লেফট আইটা লেফট সাইডে, মানে দুইটা দুই দিকে চলে গেছে। তো এই ক্ষেত্রে পেশেন্টের ডাবল ভিশন বা ডিপ্লোপিয়া ডেভেলপ করবে। তাহলে যে সাইডে নার্ভ পলসি আছে সেই সাইডে গেজে ইউজুয়ালি পেশেন্টের কোনো প্রবলেম হবে না, অপোজিট ডিরেকশনে গেলে তখন পেশেন্টের মেইনলি প্রবলেম হবে। সিক্স নার্ভ পলসির ক্ষেত্রে কেমন থাকে ফিচার্স, সিক্স নার্ভ আমাদের সাপ্লাই দেওয়া হচ্ছে ল্যাটারাল রেকটাসকে, আমরা যেটা এলআর সিক্স দিয়ে মনে রাখি। নর্মাল পজিশনে কি হবে, লেফট সাইড তো নর্মাল, এটা ঠিক আছে। রাইটের ক্ষেত্রে আমাদের সিক্স নার্ভ পলসি আছে, মানে রাইট ল্যাটারাল রেকটাস নার্ভ, ল্যাটারাল রেকটাস মাসেলটা ঠিক মতো কাজ করতেছে না। ল্যাটারাল রেকটাস মাসেলের কাজ হচ্ছে আইকে অ্যাবডাকশন করা বা ল্যাটারালি মুভ করা। তাহলে এটা যেহেতু কাজ করতে পারতেছে না, সো আই বলটা থাকবে হচ্ছে মিডিয়ালি। এই পেশেন্টটা যখন ডান দিকে তাকাবে, মানে রাইট ওয়ার্ড সাইডে আই মুভ করবে, তখন কি হবে, তার যেহেতু ল্যাটারাল রেকটাস পলসি আছে, সো রাইট আইটা মুভ করবে না, সে জায়গায় বসে থাকবে, লেফট আইটা শুধু মুভ করবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, দুইটা আইয়ের পজিশন দুই রকম রয়েছে, সো এইগুলোর ক্ষেত্রে স্কুইন্ট আরো বেশি ওয়ার্সেনিং হবে, পেশেন্টের ডিপ্লোপিয়া ডেভেলপ করবে, মানে এই ক্ষেত্রে ডাবল ভিশন হবে। পেশেন্টটা যদি লেফট গেজে যায়, মানে লেফট দিকে মুভ করে, তাহলে সেক্ষেত্রে লেফট আই যেহেতু ইনটেক্ট আছে, এখানে কোনো সমস্যা হবে না। রাইট আইয়ের মুভমেন্টের জন্য মিডিয়াল রেকটাস মাসেল দরকার, থার্ড ক্যানাল নার্ভ দরকার ইনট্যাক্ট। তাহলে এটা যেহেতু ইনট্যাক্ট আছে, সো লেফট গেজে তার কোনো সমস্যা হবে না। তাহলে এই পেশেন্টটা রাইট গেজে ডিপ্লোপিয়া ডেভেলপ করবে। এর পাশে পিপুলারি ডিসঅর্ডার, তাহলে আমাদের পিউপিলকে সাপ্লাই হচ্ছে দুইটা মাসেল, কনস্ট্রিক্টর পিউপিলি অ্যান্ড ডায়ালেটর পিউপিলি। কনস্ট্রিক্টর পিউপিলিকে সাপ্লাই দিচ্ছে প্যারাসিম্পেথিক নার্ভ, ক্রেনাল নার্ভ 3। আর সিম্প্যাথেটিক সাপ্লাইটা আসে আমাদের সিম্প্যাথেটিক যে চেইন আছে সেখান থেকে। তাহলে কোনো পেশেন্টের যদি থার্ড ক্রেনাল নার্ভ পলসি হয়, তাহলে কি হবে, কনস্ট্রিক্টর পিউপিলি মাসেলের সাপ্লাইটা নষ্ট হয়ে যাবে, ফলে পিউপিলটা কি হবে, ডায়ালেটেড পিউপিল পাবো আমরা। আর এক্ষেত্রে আমরা বলছিলাম লিভেটার পালপেবরিস সুপিরিয়রিস মাসেলের সাপ্লাই নষ্ট হচ্ছে, সো কমপ্লিট টোসিস থাকবে। আর এক্সট্রাকুলার মাসেল পলসির কারণে আইটা থাকবে ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। হর্নেসনের ক্ষেত্রে কি হয়, এখানে মেইনলি হয় সিম্প্যাথেটিক সাপ্লাই লেশন হয়। সিম্প্যাথেটিক সাপ্লাই যদি ড্যামেজ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ডায়ালেটর পিউপিলি মাসেল যেটা ছিল সেটা সাপ্লাই নষ্ট হবে, সো পিউপিলটা ডায়ালেট হইতে পারবে না, এক্ষেত্রে পিউপিলটা পাবো আমরা স্মল পিউপিল। আর আমাদের যে লিভেটর পালপেবরিস সুপিরিয়রিস মাসেল আছে, এটার মেইন সাপ্লাই দেয় থার্ড ক্রেনাল নার্ভ এবং পার্শিয়ালি সাপ্লাই দেয় হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক যে ফাইবারগুলো আছে সেগুলো। সো এক্ষেত্রে কি হবে, যদি সিম্প্যাথেটিক লেশন হয় তাহলে সেক্ষেত্রে পার্শিয়াল টোসিস পাবো।
আর এর সাথে আমরা জানি আমাদের সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম আছে সেটা একটা কাজ হচ্ছে কি করা, সুয়েটিং করা। মানে এটা হচ্ছে সুয়েটিং এ হেল্প করে। সো সিম্প্যাথেটিক যদি লেশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ইপসিলাটাল সাইডে সুয়েটিংটা অ্যাবসেন্ট থাকবে বা অ্যানহাইড্রোসিস থাকবে। তাহলে এই তিনটা মিলে হচ্ছে হর্নার সিনড্রোম, পার্শিয়াল টোসিস, মায়োসিস বা স্মল পিউপিল অ্যান্ড অ্যানহাইড্রোসিস। এবার হচ্ছে হোমস অ্যাডি সিনড্রোম বা টনিক পিউপিল। এই ক্ষেত্রে লেশনটা থাকে হচ্ছে আমাদের সিলিয়ারি গ্যাংলিয়নে। সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে আমাদের শর্ট সিলিয়ারি নার্ভ আসে। এই শর্ট সিলিয়ারি নার্ভ হচ্ছে পিউপিলকে কনস্ট্রিক্ট করে। তাহলে এটা যদি লেশন হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, ডাইলেটেড পিউপিল পাবো। তার মানে থার্ড নার্ভ পলসির মতোই থাকবে। আর এই ক্ষেত্রে কি থাকবে, লাইট নিয়ার ডিসোসিয়েশন। তাহলে আমাদের যে রাইট রিফ্লেক্স পাথওয়ে আছে সেখানে আমাদের সিলিয়ারি গ্যাংলিয়ন একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। সেখানে যদি লেশন হয় তাহলে রাইট রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকবে, বাট অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা ইনট্যাক্ট থাকবে। এটাকে বলা হয় লাইট নিয়ার ডিসোসিয়েশন। আর এর সাথে কি থাকতে পারে, অনেক সময় অ্যাসোসিয়েট হিসেবে জেনারেলাইজড এয়ার রিফ্লেক্সিয়া থাকে। তাহলে এটা অনেক সময় পরীক্ষার কোশ্চেন আসে, হোমস অডি পিপুল এটা একটা সিনারিও দিয়ে তারপর বলতে পারে আমরা এই পেশেন্টে কি দেখবো। তাহলে আমরা রিফ্লেক্সটা চেক করবো তার এয়ার রিফ্লেক্সিয়া আছে কিনা। এর পাশে আর্জিল রবার্টসন পিপল। এই ক্ষেত্রে লেশন হচ্ছে সাইড সাইড অফ লেশন হচ্ছে ডরসাল মিড বেন, ইউজুয়ালি হয় সিফিলিস বা ডায়াবেটিস মেলাইটিস পেশেন্টের। এক্ষেত্রে পিউপিলটা থাকে স্মল অ্যান্ড ইরেগুলার এবং এগুলো লাইট নিয়ার ডিসোসিয়েশন থাকে। তার মানে যদি কোনো পেশেন্টের ডায়ালেটিক পিউপিল থাকে তাহলে আমরা চিন্তা করবো সেটা থার্ড নার্ভ পলসি অথবা হোমস অ্যাডি সিনড্রোম। আর যদি স্মল পিউপিল থাকে তাহলে সেটা হর্নার সিনড্রোম অথবা আর্জিল রবার্টসন পিউপিল। তাহলে এই চারটা কন্ডিশন থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। এর পাশে রিলেটিভ অ্যাপারেন্ট পিউপিল ডিফেক্ট বা মার্কাস গান পিউপিল। এখানে সাইট অফ লেশন হচ্ছে অপটিক নার্ভ। সো অপটিক নার্ভ লেশন হলে যে ফিচার্সগুলো পাওয়া যায় সেটাই পাওয়া যাবে। পেশেন্টের ভিজুয়াল অ্যাকুইটি অ্যান্ড কালার ভিশন ইম্পেয়ার্ড হবে, সেন্ট্রাল স্কোটোমা থাকবে, আর অপটিক ডিস্ক সুয়েলিং থাকতে পারে, প্যালোর থাকতে পারে। এক্ষেত্রে পিউপিলটার কোনো সমস্যা থাকবে না, পিউপিল সিমেট্রিক্যাল থাকবে। তবে সুইঙ্গিং টস টেস্ট করলে অ্যাবনর্মাল আইয়ের ডাইলেশন পাওয়া যাবে। তাহলে আমরা যদি লাইট ফেলি কোনো চোখে সেখানে আসলে কনস্ট্রিকশন হওয়ার কথা। এখানে যেহেতু অ্যাপারেন্ট পিউপিলের ডিফেক্ট আছে এবং লাইট রিফ্লেক্স পাথওয়ের আমাদের অ্যাপারেন্ট পাথওয়ে কম্পোনেন্ট হচ্ছে অপটিক নার্ভ। এখানে যেহেতু লেশন আছে তো সেক্ষেত্রে লাইট রিফ্লেক্সের যে নর্মাল ফিচার্স পাওয়া যায় সেটা এখানে পাওয়া যাবে না। তাহলে পিউপিলটা আমরা যখন লাইট ফেলবো তখন দেখবো এটা ডায়ালেটেড আছে। এরপর এখানে কিছু এসবি এর কন্ডিশন দেওয়া আছে, এসবি সিনারিও কেমন থাকে পরীক্ষায়। এরপর হচ্ছে আমাদের কমন কজেস অফ টোসিস। টোসিসের দুইটা কজ আমরা অলরেডি পড়ে ফেলছি। একটা হচ্ছে থার্ড নার্ভ পলসি যেখানে কমপ্লিট টোসিস থাকে, আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক লেশন যেখানে পার্শিয়াল টোসিস থাকে। থার্ড নার্ভ পলসি আদার ফিচার্সগুলো আমরা অলরেডি অনেকবার বলে ফেলছি। কমপ্লিট টোসিস থাকবে, আইতে থাকবে ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, আর পিউপিলটা অনেক সময় ডাইলেট থাকতে পারে যদি সার্জিক্যাল কোনো কজ হয় বা যদি এক্সটার্নাল কোনো কম্প্রেশন থাকে। সিম্প্যাথেটিক লেশন হলে টোসিসটা হবে পার্শিয়াল আর সাথে অ্যাবসেন্স সুয়েটিং থাকবে বা অ্যানহাইড্রোসিস থাকবে। সিম্প্যাথেটিক লেশন কখন কখন হতে পারে, একটা হতে পারে সেন্ট্রাল কজ আর একটা হতে পারে পেরিফেরাল কজ। সেন্ট্রাল কজের মধ্যে মেইনলি হাইপোথ্যালামাস বা ব্রেন স্টেম লেশন হলে হর্নার সিনড্রোম বা সিম্প্যাথিক লেশন পাইতে পারি। ব্রেন মধ্যে আমরা দুইটা পড়ছিলাম, একটা হচ্ছে ল্যাটারাল পন্টাইন সিনড্রোম আর একটা হচ্ছে ল্যাটারাল মেডুলাই সিনড্রোম, যেখানে আমরা হর্নার সিনড্রোম পাইতে পারি। এছাড়া যদি মায়োপ্যাথি হয় সেক্ষেত্রে আমরা টোসিস পাইতে পারি। এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে মায়াস্থেনিয়া গ্র্যাভিস অ্যান্ড মায়োটনিক ডিস্ট্রফি। এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি থাকবে হচ্ছে বাইল্যাটারাল ফিচার। তাহলে হর্নাস এবং থার্ড নার্ভ পলস ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়, মায়োপ্যাথি ইউজুয়ালি বাইল্যাটারাল হয়। এর সাথে যদি মায়াস্থেনিয়া থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াইড স্প্রেড মাসল উইকনেস থাকবে, ফ্যাটিগেবিলিটি থাকবে। এন্ড আমাদের ফাইনাল টপিক অপটিক ডিস্ক সোয়েলিং অ্যান্ড প্যাপিলেডিমা। তাহলে অপটিক ডিস্ক সোয়েলিং অনেক কারণে হতে পারে। এটা হতে পারে ডিউ টু রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ডিউ টু অবস্ট্রাকশন অফ ocular venous drainage, systemic disorder affecting retinal vessels বা অপটিক নার্ভ ডিজিজ। এর মধ্যে যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ার কারণে অপটিক ডিস্ক সোয়েলিং হয় সেটাকে আমরা বলবো প্যাপিলো ইডিমা।
প্যাপিলিও ইডিমা অপটিক সোয়েলিং এর ক্ষেত্রে ফার্স্ট সাইন পাওয়া যাবে কি সিসেশন অফ ভেনাস পালসেস। কজের মধ্যে সবগুলা ইম্পর্টেন্ট, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিস্টেমিক ডিসঅর্ডার যেগুলা, তাহলে হাইপারটেনশন, হাইপারক্যাপনিয়া, ভাস্কুলাইটিস এগুলোতে আমরা প্যাপিলিও ইডিমা পাইতে পারি। হাইপারটেনশনের ক্ষেত্রে ইউজুয়ালি গ্রেড 4 এ গিয়ে আমরা হচ্ছে প্যাপিলিও ইডিমা পাই। হাইপারক্যাপনিয়া বা কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের পেশেন্টগুলোর ক্ষেত্রে প্যাপিলিওমা থাকতে পারে। তার মানে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর পেশেন্টে আমরা প্যাপিলিওমা পাবো। অপটিক নার্ভ ড্যামেজ যে কোনো কারণে হলেই আমরা অপটিক সোয়েলিং পাইতে পারি। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে টক্সিন মেডিয়েটেড, যেটা এক্সাম্পল হচ্ছে মিথানল। তাহলে মিথানল পয়জনিং এর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে পেশেন্টের ভিজুয়াল ডিস্টারবেন্স থাকে, প্যাপিলোইডিমা থাকে। এন্ড ফাইনালি আমাদের যেটা মনে রাখা লাগবে, ক্রনিক হাইপোক্যালসিমিয়া হলে সেক্ষেত্রেও প্যাপিলোইডিমা হইতে পারে। তাহলে হাইপোক্যালসিমিয়া কজটা আমাদের মনে রাখা লাগবে। তাহলে প্যাপিলোইডিমা কজগুলো থেকে অনেক সময় পরীক্ষায় সিনারিও আসে। রেজ আইসিপি কজগুলো আমাদের আলাদা করে জানা লাগবে, যেটা কারণে মেনলি প্যাপিলোইডিমা হয়। বাকি যে কজগুলো আছে এগুলো তো অপটিক সোয়েলিং হয়, এগুলোকে আমরা প্যাপিলোইডিমা বলি না। তাহলে এগুলো ছিল আজকে আমাদের টপিকস। এগুলো যে বক্সগুলো আছে বা টপিকগুলো আছে এগুলো প্রত্যেকটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মতো। তাহলে এই টপিকগুলো একটু ভালো করে দেখে নেবেন। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।